আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার হিসাবের বই সময় একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা এই চ্যাপ্টার থেকে আমাদের প্রত্যেক বছর 20 থেকে 30 মার্কের অঙ্ক এসে থাকে। তো একটা চ্যাপ্টারের অঙ্ক যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু অনায়াসে আপনি পাস মার্কটা উঠাতে পারবেন। তো এখানে আমরা একটা বোর্ড কোশ্চেন দিয়েছি, ঢাকা বোর্ড 2019 সালে একটা অঙ্ক এখানে আছে। আমরা আজকে এই অঙ্কটা কত সহজ উপায়ে করা যায় সেই কৌশলগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আসুন আমরা অঙ্কটা আগে পড়ে নেই, তারপরে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনাব সাকিব একজন ব্যক্তি 2018 সালে জানুয়ারি মাসের লেনদেন, এই যে এখানে যে লেনদেন দেওয়া আছে 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত, এই যে এখানে যে লেনদেন গুলো দেওয়া আছে, এই লেনদেন গুলো থেকে আমাদের কি করতে হবে? ক নম্বর আমাদের লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো। তাহলে এই লেনদেনগুলো আমাকে করে দেখতে হবে কোন ঘটনাগুলো লেনদেন নয়, সেই বিষয়টা আমাদের এখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 1, 10, 14, 20 তারিখের লেনদেনগুলো জাবেদা করতে হবে। কি করতে হবে? জাবেদা। তো আমরা 9, 10 কিন্তু জাবেদা করে এসেছি, ইন্টারমিডিয়েটেও আমাদের এই জাবেদার অঙ্কগুলো এসে থাকে। তো আমরা জাবেদা করব। আর এখানে ক্রয় হিসাব, নগদান হিসাব প্রস্তুত করো। ক্রয় হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত করতে বোঝানো হচ্ছে এখানে আমাদের খতিয়ান করতে হবে, রাইট? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা এইচএস এইচএস আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছেন এবং সেকেন্ড ইয়ারে পড়ছেন, প্রত্যেকের জন্যই এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান প্রথম পত্র। এই চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আজকে আমি আলোচনা করব হিসাবের বৈষম্য। তো এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরে আমাদের কমপক্ষে 20 থেকে 30 মার্কের অঙ্ক এসে থাকে। তো একটা চ্যাপ্টার যদি আপনারা খুব গুরুত্ব সহকারে পড়তে পারেন, তাহলে কিন্তু অনায়াসে পাস মার্ক একটা চ্যাপ্টার থেকে উঠানো সম্ভব। এছাড়াও এই চ্যাপ্টার থেকে ম্যাথের পাশাপাশি এমসিকিউ এসে থাকে। তো এই চ্যাপ্টারের একটা অঙ্ক আমি আজকে আপনাদের সামনে সমাধান করব। এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, ঢাকা বোর্ড 2019 সালের। তো এই প্রশ্নটা প্রথমে পড়ে নেব, তারপরে কত সহজ উপায়ে এই অঙ্কটা করা যায় সেই কৌশলগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো। তো প্রথমে আসুন আমরা আগে অঙ্কটা পড়ে নিচ্ছি। জনাব সাকিব 2018 সালের জানুয়ারি মাসে লেনদেন, এই যে এখানে 1 থেকে 30 তারিখ পর্যন্ত দেওয়া আছে, এগুলো হচ্ছে লেনদেন। এই লেনদেন গুলো জানুয়ারি 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা আয়বপত্র নিয়ে কারবার শুরু করে। এটা 4 তারিখ মাসিক 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ। 10 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। 14 তারিখ নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। 20 তারিখ নগদে পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা। 25 তারিখ নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান, প্রদান শব্দটা দুইবার এসেছে আমাদের, বেতন প্রদান 1500 টাকা। 30 তারিখ কর্মচারী বেতন প্রদান 8,000 টাকা।
এই যে লেনদেন গুলো দেওয়া আছে 1 থেকে 30 তারিখ, ক নম্বর আমাদের যেটা বের করতে বলেছে, লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো। তাহলে 1 থেকে 30 তারিখের মধ্যে যে ঘটনাগুলো লেনদেন নয় সেগুলো আমাদের কতে উল্লেখ করতে হবে। 1, 10, 14, 20 এই 4টা তারিখে কি করতে বলেছে, জাবেদা। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা 9, 10 অবশ্যই জাবেদা শিখে এসেছেন, ইন্টারমিডিয়েটও কিন্তু আমাদের জাবেদা আসে, অবহেলার কোনো অপশন নেই এখানে। এখানে বহু কোশ্চেনে আমরা সমাধান করছি। ক্রয় হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত করো। তাহলে হিসাব প্রস্তুত করতে বললে আমরা 9, 10 থেকে জেনে এসেছি এটা কি করতে হবে, খতিয়ান করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা প্রশ্নের আনসার গুলো করার চেষ্টা করব। আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। আমরা এই অংশটুকু ক, খ, গ সমাধান করব, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি, প্রথমে ক নম্বরটা করব, লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো। তো এখানে লেনদেন নয়, আমরা অঙ্কটা করে ফেলেছি অলরেডি। লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো। তো আমরা এই ক্লাসটা বোঝার জন্য, লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো, লেনদেন নয় এর উপর আমাদের একটা লেকচার আছে, আপনারা চাইলে ওটা দেখে আসবেন। তারপরে একটু বলে রাখি যে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে এবং আর্থিক পরিবর্তন, এই 3টা কন্ডিশন যদি থাকে তাহলে কেবলমাত্র সেটাকে আমরা লেনদেন বলবো। তো এই 3টা কন্ডিশনের মধ্যে আমাদের এখানে 4 নম্বরটা কিন্তু লেনদেন নয়। মাসিক বেতনে, মাসিক 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, তাহলে এখানে কিন্তু দুটি পক্ষ নেই, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তার মানে এটা লেনদেন নয়। এবং আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে যে নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান করা হলো 1500 টাকা। তাহলে ব্যক্তিগত তহবিল থেকে আমি যাকেই প্রদান করি না কেন সেটা ব্যবসায় কোনো ইফেক্ট পড়বে না, সুতরাং এই 25 তারিখটা কি লেনদেন হবে না। তো আমরা এই দুইটা তারিখ, 4 তারিখ এবং 25 তারিখ এখানে লিখবো। ক নাম্বারে এখানে প্রথমে লিখবো লেনদেন নয় ঘটনাগুলো উল্লেখ করা হলো। তাহলে আমরা দেখতে পেলাম দুইটা ঘটনা আমাদের লেনদেন নয়। আমরা একটু ঘর করে এগুলো একটু দেখাবো কেমন। প্রথমে এখানে একটা তারিখের জন্য ঘর করব, এরপরে বিবরণ, টাকা, আবার টাকার একটা ঘর করে আমরা এই ঘরটা করব। প্রথমে লিখব তারিখ, বিবরণ, টাকা, টাকা। তো প্রথমে আমরা এখানে লিখবো, যেহেতু 18 সালের অঙ্ক, 2018 সাল লিখবো। জানুয়ারি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 4 তারিখ। 4 তারিখেরটা লেনদেন নয়, এটা আমরা নিশ্চিত ভাবে জেনে নিয়েছি। তো এখানে লিখবো কর্মচারী নিয়োগ, কর্মচারী নিয়োগ দেয়া হলো। কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়, এটা আমরা প্রথম কলামে দেখাবো। এরপরে আমরা সিলেক্ট করেছি 25 তারিখ, নিজস্ব তহবিল থেকে ছেলে স্কুলের বেতন প্রদান। কতটুকু, এখানে 1500 টাকা দেখতে পাচ্ছি। তো এই তিনটা যোগ করে আমরা দ্বিতীয় কলামে নিয়ে যাচ্ছি 11,500। তিনটাকে ক্লোজ করে দেব, আমাদের এটাই শেষ ক নম্বরের কাজ, এই জন্য আমরা এটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা করতে পারি তাহলে খুব সহজে কতে আমাদের সাধারণত কয় মার্ক থাকবে, 2 মার্ক। এটাতে 4 মার্ক, এটাতে 4 মার্ক। তো এভাবে করতে পারলে কিন্তু খুব সহজে আমরা 2 মার্ক পেয়ে যেতে পারি। তো এখন আমরা চলে যাচ্ছি খ নম্বর, এই 1, 10, 14, 20 তারিখে আমরা জাবেদা করা। তো শিক্ষার্থীরা আমরা জানি জাবেদার ঘর কিভাবে আঁকতে হয়।
তো আমরা প্রত্যেকেই জাবেদার ঘরটা প্রথমে এঁকে নিব, তারপরে পর্যায়ক্রমে তারের মধ্যে সেটা উত্তর লেখা শুরু করব। তো প্রথমে আমরা কি করছি, এখানে জাবেদার ঘর আছে, খেয়াল করুন। খ নম্বরতে লিখতে পারেন যে 1, 10, 14 ও 20 তারিখের জাবেদা। তো আমরা জাবেদা করব, ঘর এঁকে নিচ্ছি প্রথমে। শিক্ষার্থীরা খেয়াল করবেন, বেশ মোটামুটি বড় হবে এই ঘরটা, এই জন্য একটু বড় করে স্পেস রেখে দিচ্ছি আমরা। প্রথমে তারিখের জন্য আমরা একটা ঘর নির্ধারণ করব, এরপরে বিবরণ অর্থাৎ আমরা কি কি জাবেদা গুলো লিখবো তার জন্য একটা বিবরণ ছক এঁকে নিব। এরপরে আমরা জানি শিক্ষার্থীরা, জাবেদা যখন করবো ছোট্ট একটা ঘর একটা হয়, এই ঘরটাকে বলা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এরপরে আমরা ডেবিটের জন্য একটা টাকার কলাম করব এবং ক্রেডিটের জন্য আমরা একটা টাকার কলাম করি। এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ একটা জাবেদা করার ঘর। তো প্রথমে আমরা তারিখটা লিখে নিচ্ছি, এরপরে বিবরণ লিখবো। বিবরণের পরিবর্তে আপনি হিসাবের নামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইভাবে আমরা ঘরটা প্রস্তুত করে নিই। তো প্রথমে আমরা সালটা উল্লেখ করবো, যেহেতু 2018 সাল এখানে উল্লেখ আছে, আর মাসটা হচ্ছে জানুয়ারি মাস, রাইট? তো জানুয়ারি মাসটা 1 তারিখ থেকে আমরা শুরু করবো। এখানে 1 তারিখে দেখতে পাচ্ছি আমরা নগদে 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র নিয়ে কি করেছে, ব্যাপারটা শুরু করেছে। তাহলে এখানে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র এটাও সম্পদ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কি হয়েছে, মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, অলওয়েজ ডেবিট করতে হয়। নগদান হিসাব আমরা লিখব ডেবিট, কত টাকা, 1 লক্ষ টাকা। আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ডেবিটে লিখবো 50,000 এবং মালিকানা সত্ত্ব যেহেতু বৃদ্ধি পেয়েছে, মূলধন হিসাব ডেবিট লিখবো। মূলধন হিসাব ক্রেডিট, দুইটার যোগফল 1,50,000 টাকা। তো এইভাবে কিন্তু আমরা 1 নাম্বারটা করে ফেলব। এখন এটার একটা ব্যাখ্যা দিতে হবে যে জনাব সাকিব কি করেছে, নগদ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলে, ব্যবসা শুরু করলে বাস এইভাবে একটা দাগ দিয়ে দিল। অনেকের মনে প্রশ্ন এসেছে যে নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট শব্দটা কেন লিখলাম না, আসবাবপত্রের হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে এই শব্দগুলো কেন লিখলাম? হ্যাঁ, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্রের হিসাব ডেবিট এভাবে লেখা যায়, কিন্তু আপনারা যদি নগদের বিষয়গুলো যদি এক সাইডে লেখেন এবং ক্রেডিটের বিষয়গুলো যদি ডেবিট থেকে একটু দূরে লেখেন, তাহলে ডেবিট ক্রেডিট শব্দগুলো লেখার প্রয়োজন। আমি সেই কাজটাই করেছি, ডেবিট গুলো এক সিরিয়ালে রেখেছি, ক্রেডিট গুলো এক সিরিয়ালে রাখার চেষ্টা করেছি। তো এইভাবে যদি করেন তাহলে ডেবিট ক্রেডিট শব্দটা লিখতে হবে। আমরা চলে যাচ্ছি পরের তারিখ, 10 তারিখ। ধারের পণ্য ক্রয় 30,000, তাহলে ধারের পণ্য ক্রয় করলে কি হয়, পাওনাদারের সৃষ্টি। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট কতটুকু, 30,000। এরপরে যেহেতু আমরা ধারে ক্রয় করেছি, পাওনাদারের সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে লিখবো আমরা প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের পরিবর্তে আরেকটা নাম লেখা যায়, সেটা কি বলেন তো শিক্ষার্থী বন্ধুরা? প্রদেয় হিসাবের পরিবর্তে আরেকটা শব্দ লেখা যায় পাওনাদার হিসাব।
আমরা চাইলে প্রদেয় পরিবর্তে পাওনাদার লিখতে পারি। আমরা ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, ধারে পণ্য ক্রয় করা। বাস, এইভাবে আমরা একটা দাগ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের 10 নম্বর তারিখটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা 14 নম্বর তারিখ দিব, নগদে পণ্য ক্রয়। আগেরটা ছিল ধারে পণ্য ক্রয়, এখন এটা কি বলছে, নগদে পণ্য ক্রয়। কত টাকা? 20,000 টাকা। নগদে পণ্য ক্রয় করলে কি হবে, নগদ টাকা চলে যাবে, ব্যয় বৃদ্ধি পাবে। তো আমরা এখানে লিখছি যে ক্রয় হিসাবে, যেহেতু ক্রয় করেছি আমাদের প্রতিষ্ঠানে প্রোডাক্টটা চলে এসেছে, সম্পদ বৃদ্ধি হয়েছে, তবে ক্রয় আমরা ডেবিট লিখবো। কতটুকু? 20,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা। ক্রয় করার সাথে সাথে যেহেতু আমাদের নগদ টাকা চলে গিয়েছে, সম্পদটা হ্রাস পেয়েছে, এই জন্য আমরা লিখবো নগদান হিসাব। নগদান হিসাব ক্রেডিট 20,000। আমরা ব্যাখ্যা লিখবো নগদে পণ্য ক্রয় করা হলো। বাস, শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আমাদের জাবেদা লিখতে বলেছে 20 নম্বর তারিখ। তো 20 নম্বর তারিখ এখানে দেখতে পাচ্ছি আমরা নগদে পণ্য বিক্রয় করা হবে। এখানে কিন্তু শব্দটা বলেছে বিক্রয়। হ্যাঁ, তাহলে বিক্রয় করলে কি হবে, নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে। তো আমরা এখানে 20 তারিখটা করছি, সর্বশেষ 20 তারিখ, যে সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এটাকে কি করবো, নগদ টাকা, নগদান হিসাব ডেবিট। কতটুকু? 1 লক্ষ। এরপরে আমরা লিখব বিক্রয় হিসাব। বিক্রয় করলে কি হয়, আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে কি করি আমরা, ক্রেডিট করি। তাই বিক্রয় হিসাবকে ক্রেডিট করা। ব্যাখ্যা কি লিখবো, নগদে পণ্য বিক্রয় করা হলো। নগদে পণ্য বিক্রয় করা হলো। এইভাবে কিন্তু আমরা জাবেদাটা সম্পূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সহজ উপায়ে এই জাবেদাগুলো সম্পূর্ণ করতে পেরেছি আমরা। যারা 9 10 পড়ছেন তাদের জন্য এই বিষয়টা অনেক ইজি, কারণ তারা 9 10 এর 2 বছর এই জাবেদাগুলো করে এসেছেন। কিন্তু যারা গ্রুপ চেঞ্জ করে এসেছেন, অর্থাৎ সায়েন্স থেকে কমার্স এসেছেন অথবা মানবিক শাখা থেকে কমার্স এসেছেন, তাদের জন্য বিষয়গুলো কিন্তু একটু কঠিন হতে পারে। তো আমাদের এই যে লেনদেন হয় বা জাবেদা কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটা লেকচার আছে, বেসিক আলোচনা, অ্যাকাউন্টিং বেসিক আলোচনা একটা লেকচার আছে। ওই লেকচারটা দেখে এসে যদি আপনি এগুলো দেখেন, একটা ক্লাসে আপনি জাবেদার বস হয়ে যাবেন, লেনদেন হবে কি হবে এটা বস হয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা প্রত্যেকেই ওই ভিডিওটা দেখে। তো আমরা সর্বশেষ গ নম্বরটা আলোচনা করব, ক্রয় হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত করো। এই যে আমাদের এখানে লেনদেন গুলো আছে, এই লেনদেন গুলো থেকে অলরেডি আমরা 4টা জাবেদা করে ফেলেছি। ঠিক আছে, এই জাবেদা গুলোর মধ্য থেকে আমাদের ক্রয় হিসাব যে লেনদেন গুলো রয়েছে তার একটা খতিয়ান এবং নগদ যে লেনদেন গুলোতে লেখা আছে তার একটা খতিয়ান করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এখন আমরা গ নম্বর আলোচনা করব। তো খতিয়ানের ঘরটা জাবেদার মতো হবে না, কিন্তু ডিফারেন্ট টাইপের হবে। আমরা প্রথমে ঘরটা আঁকবো, তারপর পর্যায়ক্রমে ক্রয় হিসাব এবং নগদান হিসাবে খতিয়ান। তো প্রথমে আমরা নামটা লিখে নেই। আমরা গ নম্বরটা করব। গ নম্বর, ক্রয় হিসাবের খতিয়ান নির্ণয় করি। তাহলে প্রথমে খতিয়ানের ঘরটা এঁকে নেই। এটাতেও প্রথমে তারিখ দিব, এরপরে বিবরণ, তারপরে ছোট্ট একটা ঘরের নাম দেব। যখন জাবেদা করব তখন এই ঘরটার নাম দিয়েছি খতিয়ান। এখন যেহেতু খতিয়ান করবো, এটার নাম হয়ে যাবে কি,
জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে মাঝখানে আমরা ডিভাইডেড দিয়ে ব্যালেন্সের টাকাটা, জের বা উদ্বৃত্ত আপনারা যেটাই বলেন না কেন, এই জের এবং উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট, এই যে আমরা খতিয়ানের ঘরটা রাখলাম, এটাকে বলা হয় চলমান জের ছক পদ্ধতি। আমরা জানি খতিয়ানকে দুই ভাগে করা যায়, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক পদ্ধতি। তো প্রত্যেকটা টিচারই চলমান জের ছক পদ্ধতিটাই খেয়াল করে, ফলো করে থাকে। তো আমরা এই জন্য চলমান জের ছকের মাধ্যমে এই অঙ্কটা খতিয়ান গুলো করবো। তো প্রথমে আমরা এগুলো ঘরের নামগুলো একটু লিখে নেই। এটা তো তারিখ, ডেবিট ক্রেডিট এভাবে আমরা লিখে নিচ্ছি। তো এখানে ক্রয় হিসাবগুলো কোথায় আছে? 1 নম্বরে কিন্তু কোনো ক্রয় হিসাব নেই, 4 নম্বরে তো নেই, 10 নম্বরে আছে। তাহলে এখানে আমরা লিখবো 2018 জানুয়ারি 10 তারিখ। তাহলে 10 তারিখে আমাদের জাবেদা কি ছিল? ক্রয় হিসাব, ধারে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, প্রতিও হিসাব ক্রেডিট। ঠিক আছে? তাহলে আমরা যার খতিয়ান করব, অর্থাৎ ক্রয় হিসাবে খতিয়ান করছি, যার খতিয়ান করব তার বিপরীত নাম লিখতে হবে। তাহলে এই জাবেদার আমাদের বিপরীত নাম কি ছিল? প্রদেয় হিসাব। তো আমরা এখানে লিখব প্রদেয় হিসাব। ক্রয় যেহেতু ডেবিটে ছিল, তাই আমরা টাকাটাও ডেবিটে দেখাবো এবং জেডেরও ডেবিট পাশে এটা দেখাবো। ক্রয় আর কি আছে? 14 নম্বর বলছে যে নগদে পণ্য, নগদে পণ্য ক্রয় করলে এটার আমরা জাবেদা দিয়েছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তাহলে এটার বিপরীত নাম কি হবে শিক্ষার্থীরা? নগদান হিসাব। ক্রয় হিসাব এটাতেও ডেবিট ছিল, তাই এখানে লিখে দিচ্ছি। যে আমরা কি লিখবো? পূর্বে 30,000 ছিল, নতুন করে অ্যাড হচ্ছে 20,000, তাহলে এখানে আমরা লিখে দিব 50,000 পাঁচ। এভাবে করে একটা দাগ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ক্রয় হিসাবে যে খতিয়ান সেটা হয়ে গেল। কারণ কি? এই যে 20, 25, 30 এগুলোতে কোথাও ক্রয়ের কথা উল্লেখ নেই, সুতরাং আমাদের ক্রয়ের খতিয়ানটা এটুকুতেই শেষ হয়ে যাচ্ছে। তো এরপর আমাদের আরেকটা খতিয়ান চেয়েছে, সেটা কি? সেটা হচ্ছে নগদান হিসাবের খতিয়ান। এই যে এইটা আমরা দেখতে পাচ্ছি নগদান হিসাব। নগদান হিসাব বলতে নগদান হিসাবের খতিয়ান হলো একই ভাবে, সেম একই ভাবে আমরা ঘর এঁকে নিচ্ছি। এখানে লিখে নিতে পারি নগদান হিসাবের খতিয়ান, নগদান হিসাবের খতিয়ান। তো আমরা ঘর এঁকে নিব। যে সকল লেনদেনে আমাদের নগদ শব্দটা এসেছে, সেই সকল লেনদেন গুলো আমরা এখানে লিখব।
আমরা দেখি কোন কোন তারিখে আমাদের নগদ শব্দগুলো এসেছে। যেমন 1 নম্বর তারিখে আমরা যখন দাবিদার করেছি নগদান হিসাব ডেবিট, আর প্রদত্ত হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট, বিপরীত নাম আমাদের কি ছিল জাবেদায়, আমরা চাইলে কিন্তু একটু দেখে আসতে পারি। মূলধন হিসাবটা ক্রেডিট ছিল। তো এখানে যেহেতু আমি নগদান হিসাবে খতিয়ান করছি, সুতরাং নগদ শব্দটা এখানে বিবরণে লেখা যাবে না। কি লিখবো তাহলে শিক্ষার্থীরা? অবভিয়াসলি আমরা এখানে শব্দটা লিখবো মূলধন হিসাব। মূলধন, যেহেতু নগদ শব্দটা আমাদের ডেবিট পাশে ছিল, তাই আমরা এই 1 লক্ষ টাকা ডেবিট পাশে লিখব। জেনারেল ডেবিট পাশেই যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখ যখন করেছি নগদে পণ্য ক্রয়, ক্রয়ের ফলে নগদ টাকা চলে গিয়েছে, তার মানে এখানে 14 তারিখ আসবে। 14 তারিখ এখানে হবে ক্রয় হিসাব, নগদের বিপরীত নাম ক্রয় হিসাব এখানে আসবে। কতটুকু লেনদেন হয়েছিল? 20,000। নগদ যেহেতু চলে গেছে, তার মানে ক্রেডিট পাশে যাবে। এখানে জেড থেকে কমে হয়ে যাবে 80,000, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছি যে 20 তারিখে নগদের পণ্য বিক্রয় করা হয়েছে, তার মানে কি নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখানে কি লিখবো? নগদের বিপরীত শব্দ এখানে কি হবে? বিপরীত হিসাব, বিক্রয় হিসাব ছিল। তো আমরা এটা ডেবিট পাশে লিখবো, কারণ নগদে বিক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে জিরো বেড়ে যাবে, 80,000 ছিল এখন হয়ে যাবে কত? 1,80,000। এটা যেভাবে কমে গিয়েছিল, আবার এটা ডেবিটে বসার কারণে এটা আবার বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে একটা ট্রানজেকশন, অর্থাৎ লেনদেন। কর্মচারী বেতন প্রদান করা হলো 8,000। কর্মচারী বেতন প্রদান করলে এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তো এই ব্যয়টাও আমাদের এখানে চলে আসে। তো আমরা সর্বশেষ 30 তারিখ এখানে দিব। সর্বশেষ 30 তারিখে এখানে আমরা দেখতে পাচ্ছি বেতন হিসাব। বেতন হিসাব রেখে কতটুকু আমরা বেতন দিয়েছি? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমাদের বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট যা বলা হয়, তাহলে ক্রেডিট পাশে নগদ টাকা চলে যাচ্ছে বেতন হিসাবে নামে, এখান থেকে কমে যাচ্ছে 8,000 টাকা, তাহলে 1,72,000 টাকা। তো এই ছিল আমাদের নগদান হিসেবের খতিয়ান। আর কোনো জায়গায় আমাদের নগদ শব্দটার কথা উল্লেখ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুর মাঝে ছড়িয়ে দিন।